হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব অ্যাংলো স্যাক্সন প্রোজ নিয়ে। অ্যাংলো স্যাক্সন যুগে কীভাবে গদ্য লেখা শুরু হয়েছিল, কীভাবে এই গদ্য সাহিত্য আস্তে আস্তে সমৃদ্ধ লাভ করেছিল, কোন কোন লেখক এই গদ্য সাহিত্যকে সমৃদ্ধ করতে তাদের অবদান রেখেছিলেন, এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন আলোচনা করে নেব। অ্যাংলো স্যাক্সন প্রোজ ইজ অফ মাচ লেটার অরিজিন দেন পোয়েট্রি। অ্যাংলো স্যাক্সন কবিতার থেকে অ্যাংলো স্যাক্সন গদ্য একটু পরে জন্ম। অ্যান্ড ইজ রেদার পোর ইন কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটির বিচারে কবিতার থেকে গদ্য একটু নিচু মানের। আনটিল দি 9th century লিটারি প্রোজ ডিড নট ডেভেলপ ইন ইংল্যান্ড। 9 শতকের আগে পর্যন্ত সেভাবে গদ্য সাহিত্যের উন্নতি সাধন হয়নি ইংল্যান্ডে। বিফোর দিস অ্যাংলো স্যাক্সন প্রোজ স্টার্টেড ইন দ্য ফর্ম অফ সাম লস, মোরাল কোডস অ্যান্ড দ্য হিস্টোরিক্যাল রেকর্ডস। তার আগে যেটুকু আমরা অ্যাংলো স্যাক্সন প্রোজ পাই, আমরা যেটুকু, সেটা ওই কিছুটা আইনের লেখালেখির মধ্য দিয়ে, কিছুটা নৈতিক লেখার মধ্য দিয়ে এবং কিছুটা ঐতিহাসিক উপাদানের মধ্য দিয়ে আমরা পাই, যেটুকু অ্যাংলো স্যাক্সন প্রোজ রয়েছে। বেসিক্যালি উইথ আলফ্রেড দি গ্রেট অ্যাংলো স্যাক্সন প্রোজ মেক্স দ্য ট্রু বিগিনিং। সত্যিকারের শুরু বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আলফ্রেডকে দিয়েই। দ্য থ্রি গ্রেট প্রোজ রাইটার্স অফ দিস পিরিয়ড আর কিং আলফ্রেড, আলফ্রিক অ্যান্ড উলফস্টান। যে তিনজন মহান লেখক এই যুগের, তারা হলেন কিং আলফ্রেড, আলফ্রিক এবং উলফস্টান। এই তিনজনের অবদান যথেষ্ট রয়েছে অ্যাংলো স্যাক্সন প্রোজকে সমৃদ্ধ করার ক্ষেত্রে। প্রথম আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন কিং আলফ্রেড। কিং আলফ্রেড ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। ইংলিশ গদ্য সাহিত্যের জনক বলা হয় কিং আলফ্রেডকে। হি ট্রান্সলেটেড দ্য 5 গ্রেট ওয়ার্কস। 5টি বড় বড় লেখাকে তিনি ট্রান্সলেট করেছিলেন। প্রথমটি হলো গ্রেগরিস পাস্টোরাল কেয়ার। ইট ইজ এ রিলিজিয়াস ওয়ার্ক। এটা একটা ধর্মীয় কাজ। হুইচ ডিসকাসেস দ্য এসেন্সিয়ালস অফ খ্রিশ্চিয়ানিটি, যেটা আলোচনা করে খ্রিস্ট ধর্মের প্রয়োজনীয়তা সম্পর্কে। 2 নম্বর হলো বেদের এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংল্যান্ড। বেদের লেখা এই বইটিকেও তিনি ট্রান্সলেট করেছিলেন। ইট ইজ অ্যাবাউট দ্য রিলিজিয়াস ডেভেলপমেন্ট ইন ইংল্যান্ড। এটি যে ব্যাপার নিয়ে লেখা সেটা হচ্ছে ইংল্যান্ডে কীভাবে ধর্ম উন্নতি সাধন হয়েছিল, ধর্মের কীভাবে ডেভেলপমেন্ট হয়েছিল সেই ব্যাপার নিয়ে। হেয়ার আলফ্রেড উইসেস হিজ পিউপিল নট জাস্ট ক্লার্জি বাট দ্য লেইটি টু নো দ্য হিস্ট্রি অফ দেয়ার কান্ট্রি। এখানে তিনি একটা ইচ্ছে প্রকাশ করেছেন যে তার দেশের লোকেরা, অর্থাৎ ইংল্যান্ডের লোকেরা, শুধুমাত্র যাজক বা পাদ্রীদের শরণাপন্ন নয়, এই যাজক শ্রেণী বা পাদ্রী শ্রেণী বাদেও যে সমস্ত বর্গের লোকেরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, তাদের সাথে মিলেমিশে তাদের সাথেও কথা বলার জন্য, তাদের দেশ সম্পর্কে যাতে আরও তারা ভালো করে জানতে পারে, বুঝতে পারে। 3 নম্বর হচ্ছে ওরিসিয়াস হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। 3 নম্বর যে বইটি ওরিসিয়াসের লেখা হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড, এটাকেও তিনি ট্রান্সলেট করেছিলেন। ইট ইজ এ স্টাডি অফ দি ওয়ার্ল্ড ফ্রম ভেরিয়াস আসপেক্ট। আমাদের এই পৃথিবীর সম্পর্কে যে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পৃথিবীর সম্পর্কে যে আলোচনা, এই ব্যাপার এখানে রয়েছে। তারপর রয়েছে বোথিউজের দি কনসোলেশন অফ ফিলোজফি। এটিও একটি বিখ্যাত বই, এটিকেও তিনি ট্রান্সলেট করেছিলেন। ইট ইজ এ ফাইন স্টাডি অফ দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ হিউম্যান লাইফ। আমাদের মনুষ্য জীবনের দুঃখ, জ্বালা যন্ত্রণা, কষ্ট, এই সমস্ত নিয়ে লেখা। অ্যান্ড দি ওয়ে অফ দেয়ার কনসোলেশন, এবং কীভাবে সান্ত্বনা পাবে মানুষের মন, এই দুঃখ যন্ত্রণাকে দূরে সরে রেখে কীভাবে মানুষের মন একটু আনন্দ আসবে মানুষের মনে, এই ব্যাপার স্যাপার নিয়েই লেখা। এরপরে রয়েছে সেন্ট অগাস্টাইনের সলিলোকিয়া। ইট ইজ এ হাইলি ফিলোজফিক ওয়ার্ক। এটি একটি দার্শনিক কাজ। ইটস প্রিফেস ওভারফ্লোস উইথ ইমোশনস অ্যাট দ্য প্রসপেক্ট অফ হিজ ডিপার্চার ফ্রম দিস ওয়ার্ল্ড। এই পৃথিবী ছেড়ে তার চলে যাওয়ার যে প্রত্যাশা, সেই নিয়ে একটি আবেগঘন বিষয়বস্তু রয়েছে প্রিফেসে। এরপর আমরা আলোচনা করব আলফ্রিককে নিয়ে। আলফ্রিক ওয়াজ এ স্কলার অফ মোনাস্টিক স্কুল ফাউন্ডেড বাই এথেলওল্ড অ্যাট অ্যাবিংডন। এথেলওল্ডের তৈরি করা অ্যাবিংডনে সেই মঠ পরিচালিত স্কুলের তিনি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি। হি দেন বিকেম অ্যান অ্যাবট অফ এইনসাম ইন 1005। 1005 সালে তিনি এইনসামের মহারাজা হন। অফ হিজ রাইটিংস কলিকিয়াম অ্যান্ড ক্যাথলিক হোমিলিস ডিজার্ভ পার্টিকুলার মেনশন। তার লেখাগুলোর মধ্যে ক্যাথলিক হোমিলিস এবং কলিকিয়াম, এই দুটি যথেষ্ট উল্লেখযোগ্য করার মতো।
আলফ্রিক রোট সারমনস ইন ভার্নাকুলার, স্থানীয় ভাষায় তিনি তার মন্ত্রগুলোকে লিখতেন, তার ধর্মীয় বাণীগুলোকে লিখতেন। দি ফার্স্ট টু সিরিজ অফ দিস সারমনস, তার এই মন্ত্রের এই ধর্মীয় বাণীর যে প্রথম দুটো সিরিজ সেটি ক্যাথলিক হোমিলিজ নামে পরিচিত। অ্যান্ড দি থার্ড আর নোন অ্যাজ লাইভস অফ দ্য সেন্টস, এবং তৃতীয়টি পরিচিত লাইভস অফ দ্য সেন্ট হিসেবে। ক্যাথলিক হোমিলিজ কম্প্রাইজেস টু সিরিজ অফ 40 সারমনস, 40টি সারমন দুটো সিরিজে রয়েছে। সুইটেবল ফর ডেলিভারি বাই দ্য ক্লার্জি, যারা যাজক বা যারা পাদ্রী তারা তাদের 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 জন্য এটা যথেষ্ট সুবিধা, মন্ত্র পাঠ করা যথেষ্ট সুবিধা। দি ফার্স্ট 7 বুকস অফ দি ওল্ড টেস্টামেন্ট আর সাপোজ টু বি ট্রান্সলেটেড বাই আলফ্রিক, সম্ভবত ওল্ড টেস্টামেন্টের প্রথম 7টি বই তিনি ট্রান্সলেট করেছিলেন। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই হি ক্যান বি কল্ড অ্যাজ দ্য ফার্স্ট বাইবেল, ইংলিশ বাইবেল ট্রান্সলেটর, প্রথম ইংলিশ বাইবেল ট্রান্সলেটর হিসাবে তাকে আমরা বিবেচনা করতে পারি। আলফ্রিক্স প্রোজ হ্যাজ এ রিদমিক চার্ম, আলফ্রিকের গদ্যের মধ্যে আমরা পাই ছান্দিক সৌন্দর্য। অ্যান্ড শেয়ার্স দ্য এলিমেন্ট অফ পোয়েট্রি, এবং যার মধ্যে আমরা কবিতার ছোঁয়া পাই। হি রাইটস ইন এ কনভারসেশনাল স্টাইল, তিনি লিখেছেন কথোপকথন স্টাইলে। অ্যান্ড ফুল অফ ইম্পালস অ্যান্ড সনোরিটি, যার মধ্যে রয়েছে একটা আবেগ, একটা স্পন্দন এবং সুগম্ভীরতা। অ্যাকর্ডিং টু ডব্লিউপি কারের মতানুসারে আলফ্রিক ইজ দ্য গ্রেট মাস্টার অফ প্রোজ ইন অল ইটস ফর্ম। আলফ্রিক হলেন গদ্য সাহিত্যের একজন প্রকৃত লেখক, তার যতগুলো রূপ রয়েছে, প্রোজের যতগুলো রূপ রয়েছে সবেতেই। এরপর আমরা আলোচনা করব উলফস্টানকে নিয়ে। হি ওয়াজ দ্য আর্চবিশপ অফ ইয়র্ক ফ্রম 1002 টু 1023, 1002 থেকে 1023 সাল পর্যন্ত ইয়র্কের তিনি আর্চবিশপ ছিলেন। হি হ্যাড উইটনেসড দ্য ড্যানিশ ইনভেশন হুইচ পারহ্যাপস হ্যাজ স্টারেড দ্য প্যাট্রিয়টিক জিল ইন হিম, তিনি ডেনমার্কের আক্রমণ দেখেছেন এবং যেটা সম্ভবত তার মধ্যে একটা দেশত্ববোধক আবেগ জাগ্রত করেছিল। হিজ হোমিলিজ আর এক্সটেন্ট, তার হোমিলিজগুলো আজও বর্তমান, বাট হিজ ফেম মেনলি রেস্ট অন এ সিঙ্গেল হোমিলি সার্মো লুপি অ্যাড অ্যানগ্লোজ, তার সমস্ত খ্যাতি একটা হোমিলিকে নিয়েই, সেটি হলো সার্মো লুপি অ্যাড অ্যানগ্লোজ। ইন হিজ হোমিলি উলফস্টান প্রেডিক্টস, তার হোমিলিতে উলফস্টান ভবিষ্যৎবাণী করেছেন দ্যাট দি ওয়ার্ল্ড ইজ ড্রয়িং নিগ টু দ্য এন্ড, আমাদের এই পৃথিবী আস্তে আস্তে শেষের দিকে চলছে। অ্যান্ড হি ইজ ড্রিভেন টু দিস ফেটফুল কনক্লুশন বাই দ্য ইভিলস অফ দ্য টাইম, এবং এটা হয়েছে সময়ের যে কষাঘাত, সেখান থেকেই আস্তে আস্তে এই কনক্লুশনে তিনি এসেছেন। হিজ প্রোজ ইজ সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড টেকিং টু দ্য পয়েন্ট, তার গদ্য লেখার যে ধরন একেবারে স্ট্রেট ফরওয়ার্ড টু দ্য পয়েন্টে। স্টাইল ইজ ফার্টাইল, যথেষ্ট সমৃদ্ধ তার স্টাইল। ইন কংক্রিট ইলাস্ট্রেশন, একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে। অ্যান্ড লুসিডিটি, সহজ সরল ভাষায়। হিজ স্টাইল ইজ মোর অ্যাকাইন্ড টু দ্য রিটোরিশিয়ান দেন দ্যাট অফ দ্য ফিলোসফার, একজন দার্শনিকের চেয়ে অলঙ্কার শাস্ত্রের শিক্ষক যিনি, তার সাথে আমরা তার স্টাইলের অনেকটা মিল খুঁজে পাই। 4 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব অ্যাংলো-স্যাক্সন ক্রনিকেল নিয়ে, কারণ এটি অ্যাংলো-স্যাক্সন প্রোজের একটি গুরুত্বপূর্ণ পার্ট। ইট ইজ অরিজিনালি এ রেকর্ড অফ সাম ইম্পর্টেন্ট অ্যানালস অ্যাজ ওয়েল এজ দ্য বার্থস অ্যান্ড ডেথস অফ দ্য ওয়েস্ট স্যাক্সন কিংডম। এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলীর একটি নথি, যেখানে ওয়েস্ট স্যাক্সন কিংডমের জন্ম এবং মৃত্যু সব রয়েছে। ইট ইজ আলফ্রেড হু গেভ দ্য লুজ ইভেন্টস অ্যান্ড এপিসোডস অফ দ্য ক্রনিকেল এ প্রপার ফর্ম অ্যান্ড রেগুলার শেপ। আলফ্রেডই হলেন সেই ব্যক্তি যিনি অ্যাংলো-স্যাক্সন ক্রনিকেলের যে সমস্ত লুজ ইভেন্টস এবং এপিসোডগুলো ছিল সেগুলোকে তিনি ঠিকঠাকভাবে রেগুলার শেপ দিয়েছেন এবং প্রকৃত রূপ দিয়েছেন। আলফ্রেড ইজ সাপোজ টু হ্যাভ রিটেন সাম পোর্শন অফ দ্য ক্রনিকেল, এটা মনে করা হয় যে আলফ্রেডও কিছুটা হয়তো লিখেছেন, অ্যাংলো-স্যাক্সন ক্রনিকেল কিছুটা আলফ্রেডের লেখা। অ্যাজ ইট ইজ নট দ্য ওয়ার্ক অফ এ সিঙ্গেল হ্যান্ড, যেহেতু এটা একজনের লেখা নয়, ইট ক্যান নট বি এ কনসিস্টেন্ট ওয়ার্ক, তাই এটা মানে লেখার মধ্যে যে কনসিস্টেন্সি সেটা কিন্তু নেই, কারণ এটা একজনের লেখা নয়, বিভিন্ন জনের লেখা। দি গ্রোথ অফ দ্য ক্রনিকেল কামস টু দ্য সামিট ডিউরিং দ্য 10th century.
10 শতকে এসে আমরা দেখতে পাই অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল একেবারে তার সমৃদ্ধি লাভটা করেছিল। টু লংয়ের মতানুসারে দি ক্রনিকল ইজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল নট অনলি অ্যাজ এ রেকর্ড অফ ইভেন্টস। এই ক্রনিকলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র ঐতিহাসিক উপাদান বলে নয়, বাট অ্যাজ এ লিটারারি মুভমেন্ট শোয়িং দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। এটা সাহিত্যের একটা গতি হিসেবেও আমরা চিহ্নিত করতে পারি অ্যাংলো-স্যাক্সন ক্রনিকলকে, যেখানে আমরা পাই কীভাবে ভাষা আস্তে আস্তে উন্নতি হয়েছে, এটা আমরা বুঝতে পারি। সবশেষে আমরা আলোচনা করব কনক্লুশন। দাস অলদো অ্যাংলো-স্যাক্সন প্রোজ কনসিস্ট অফ ট্রান্সলেশন ফ্রম ল্যাটিন, যদিও ইংলিশ গদ্য সাহিত্য আমরা দেখতে পাচ্ছি ল্যাটিন থেকে ট্রান্সলেট করা সমস্ত লেখা দ্বারাই সমৃদ্ধ, ইট উইল নট বি কারেক্ট টু আন্ডার এস্টিমেট ইট ইম্পর্টেন্স ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তবে ইংলিশ সাহিত্যে এই অ্যাংলো-স্যাক্সন প্রোজের যে গুরুত্ব, এটাকে আন্ডার এস্টিমেট করাটা ঠিক হবে না। প্রোজ ইন দ্য পিরিয়ড ফ্লোরিস্ট, ওই যুগে গদ্য সাহিত্য যথেষ্ট সমৃদ্ধ হয়েছিল। ইন ভেরিয়াস লিটারেচার, সাহিত্যের বিভিন্ন রূপের মধ্য দিয়ে, লাইক হিস্ট্রি, ফিলোজফি, ওরাটরি, এপিস্টেল অ্যান্ড রোমান্স, বিভিন্নভাবে সমৃদ্ধ হয়েছিল গদ্য সাহিত্য। ইট ইজ জেনারেলি সেড দ্যাট দি গার্ডেন অফ প্রোজ হুইচ ওয়াজ প্ল্যান্টেড অ্যান্ড রেয়ার বাই আলফ্রেড, এটা বলা হয়ে থাকে যে ইংলিশ গদ্য সাহিত্য বাগান রোপণ করেছিলেন এবং পরিচর্যা করেছিলেন আলফ্রেড। ওয়াজ ব্লসমড বাই আলফ্রিক, তাতে ফুল ফুটিয়েছিলেন আলফ্রিক, অ্যান্ড ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড অ্যান্ড স্টেইনড বাই দ্য নরমানস, সম্পূর্ণভাবে তছনছ করে দিয়েছিলেন তারা হলো নরমান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইংলিশ সাহিত্যের এরকম আরও অনেক নোটস আমরা বাংলাতে আলোচনা করব, তাই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।